আমরা এখন অ্যালোপ্যাথিক হাইড্রোকার্বন বা অ্যালকেন সম্পর্কে পড়াশোনা করব। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়লাম সেগুলো ছিল সমানতা এবং সমানতা বা জৈব যৌগ কি ধরনের বিক্রিয়া করে সেগুলো। আমরা প্রথমে এখন হচ্ছে যে আমরা আজকে থেকে বা বলতে পারো এখন থেকেই আমরা বিভিন্ন ধরনের জৈব যৌগ নিয়ে পড়াশোনা করব ক্রমান্বয়ে। প্রথমে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপরে আমাদের বেনজিন আসবে, অ্যালডিহাইড, অ্যালকোহল, এগুলো আসবে আস্তে আস্তে আমরা আরো ভেতরের দিকে যাব আসলে। তো আমরা প্রথমে অ্যালকেন দিয়ে শুরু করি। তো অ্যালকেনের সংকেত তুমি জানো CnH2n+2 হয় এবং অ্যালকেনকে মূলত প্যারাফিন বলা হয়। ঠিক আছে, প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে স্বল্প আসক্তি বিশিষ্ট কোনো যৌগ। ঠিক আছে, এখানে সুন্দর করে লেখা আছে যে গ্রিক প্যারাম এবং অ্যাফিন এই দুইটা শব্দের সমন্বয়ে কিন্তু প্যারাফিন শব্দটা তৈরি হয়েছিল। এবং অ্যাফিন মানে হচ্ছে আসক্তি এবং প্যারাম মানে হচ্ছে খুবই স্বল্প, অর্থাৎ স্বল্প পরিমাণ আসক্তি বিশিষ্ট যে যৌগ তাকে আমরা বলি হচ্ছে প্যারাফিন, বা এটাই হচ্ছে আমাদের অ্যালকেন যৌগ। অ্যালকেন যৌগের সাধারণ সংকেত তুমি অলরেডি জানো, এবং অ্যালকেনের কার্যকরী যে মূলক সেটা হচ্ছে এইটা। এটাকে আমরা মূলত এভাবে জানি যে কার্বনের কার্বন এবং কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড যদি থাকে তাহলে আমরা সেটাকে অ্যালকেন হিসেবে চিনে থাকি, এবং কার্বনের হাত পূর্ণ করার জন্য এই কার্বনের তিনটা হাত এবং এই কার্বনের তিনটা হাত ফাঁকা থাকে। এরপরে আমরা কার্বন অ্যালকেনের তো আমরা নামকরণ জানি অলরেডি, এগুলো নতুন কিছু না। আমরা হচ্ছে যে সরাসরি চলে যাব অ্যালকেনের প্রস্তুতিতে। অ্যালকেন কিভাবে প্রস্তুত করা হয় এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, যতগুলো প্রস্তুতি পড়াবো সবগুলো প্রস্তুতি আসলে ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে সরাসরি তোমাকে বলবে না যে অ্যালকেনের প্রস্তুতি লিখো, কি কি থেকে প্রস্তুত করা যায়, এভাবে বলবে না। তোমাকে বিক্রিয়া দিয়ে দিবে, বিক্রিয়া থেকে তোমাকে আসলে চিন্তা হবে যে এটার মাধ্যমে আসলে কি উৎপন্ন করা যায়। ঠিক আছে, মানে তোমাকে হয়তো দেখা গেল তোমাকে এই উৎপাদটা তোমার কাছে অজানা। ঠিক আছে, তোমাকে জাস্ট হচ্ছে যে এইটুকু দিয়ে রাখবে, এইটুকু দেওয়া থাকবে তোমার কাছে। তোমাকে তখন এখান থেকে আসলে চিনতে হবে যে এইটাতে আসলে কি বসবে, অর্থাৎ উৎপাদ কি হবে সেটা তোমাকে নির্ধারণ করতে হবে। তো এটা তুমি কিভাবে চিনবা সেটা হচ্ছে তোমাকে এই যে উৎপাদক দেখে চিনতে হবে, মানে সরি প্রভাবক দেখে চিনতে হবে এটার উৎপাদকটা কোন দিকে যাবে, বা তোমার হচ্ছে এটা বিক্রিয়ক হিসেবে কি আছে সেটা দেখে তোমাকে চিনতে হবে যে এটার উৎপাদটা কি হবে। তো ওইটা যেটা বললাম যে তোমার উৎপাদটা কি হবে এটা তোমাকে বের করতে বলবে পরীক্ষার হলে। এটা অ্যাডমিশনে মেনলি তোমাকে এটাতে এসে হট চিহ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো অ্যালকেন প্রস্তুতিতে প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা মূলত অ্যালকেন প্রস্তুত করে থাকি। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আমরা মূলত যেটা বুঝি সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যালকিন হতে পারে কিংবা অ্যালকাইন হতে পারে। ঠিক আছে, তো যদি অ্যালকিন হয় তাহলে হচ্ছে কি করব, আমরা অ্যালকিনের সাথে জাস্ট হচ্ছে আমরা 1 মোল হাইড্রোজেন যুক্ত করব। তাহলে কি হবে, এই কার্বনের এবং এই কার্বনের মধ্যে পাই বন্ধন ছিল, তাই না, এক পাই বন্ধন একটা সিগমা বন্ধন ছিল। তো আমরা তো পড়েছিলাম যে পাই বন্ধন সিগমা বন্ধন থাকলে সেখানে কি বিক্রিয়া সংঘটিত হয়, জুট বিক্রিয়া বা সংযোগ মানে সংযোজন বিক্রিয়া যেটা সেটা সংঘটিত হয়। এখানে কি হবে, পাই বন্ধন একটা ভেঙে যাবে, পাই বন্ধন একটা ভেঙে গিয়ে এখানে একটা হাইড্রোজেন চলে আসবে এবং এখানে আর একটা হাইড্রোজেন চলে আসবে। ঠিক আছে, এই যে দুইটা হাইড্রোজেন এখানে অ্যাড হয়ে গেল, তার মানে কি হলো, আর CH2 CH3 উৎপন্ন হলো, অর্থাৎ আমাদের অ্যালকেন উৎপন্ন হলো। এবং এখানে প্রভাবকটা খুব ইম্পর্টেন্ট, যে 150°C টেম্পারেচারে নিকেল প্রভাবকের উপস্থিতিতে আমরা কিন্তু এটা দেখতে পাই। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট বলতে গেলে এটাও হতে পারে যে তোমার হচ্ছে যে আমরা যদি প্লাটিনাম প্রভাবক ইউজ করি বা প্যালাডিয়াম প্রভাবক ইউজ করি, এটা হচ্ছে প্যালাডিয়াম প্রভাবক। ঠিক আছে, প্লাটিনাম কিংবা প্যালাডিয়াম প্রভাবক যদি আমরা ইউজ করি তখন কিন্তু সেটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় হয়ে যাবে, কিন্তু নিকেল প্রভাবক যদি আমরা ইউজ করি সেটা কিন্তু 150 থেকে 180° টেম্পারেচার লাগবে। খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা মনে রাখতে হবে। ঠিক আছে, যে নিকেলের ক্ষেত্রে আমার হচ্ছে যে 150 থেকে 180°C টেম্পারেচার লাগবে, প্লাস হচ্ছে আমার নিকেল প্রভাবক লাগবে, কিন্তু প্লাটিনাম বা প্যালাডিয়ামের ক্ষেত্রে সেটা কক্ষ তাপমাত্রাতেই হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যালকিনের ক্ষেত্রে আমরা 1 মোল হাইড্রোজেন নিয়েছিলাম, যেহেতু অ্যালকাইনে তোমার হচ্ছে কি আছে দেখো তো, দুইটা পাই বন্ধন আছে, এখানে একটা পাই বন্ধন এবং এখানে একটা পাই বন্ধন। দুইটা পাই বন্ধন থাকার কারণে আমার সংযোজন বিক্রিয়া কয়বার হবে, সংযোজন বিক্রিয়া কিন্তু দুইবার হবে। এখানে একবার সংযোজন হবে, এখানে এই বন্ধন ভেঙে এখানে একবার সংযোজন হবে, অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো এবং এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো। পরবর্তীতে তোমার কি হবে, এই যে এখানে নিচের একটা পাই বন্ধন আছে, নিচের পাই বন্ধনটা ভেঙে গিয়ে
এই দুইটা কার্বনের এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে আর এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে। ঠিক আছে, এভাবে আমরা হচ্ছে যে এই অ্যালকাইন থেকে আমরা হচ্ছে যে অ্যালকেনটাকে পেয়ে থাকি। ঠিক আছে, এখানে হচ্ছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে আমরা এটা পেয়ে যাই। তো আমরা অ্যালকেনের সাধারণ প্রস্তুতি আমরা একটা দেখলাম, যেটা হচ্ছে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা মূলত এটা পাই। তো এরপরে আমরা হচ্ছে দেখি যে আর কিভাবে এটা তৈরি করা যায়। এরপরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি করা সম্ভব হয়। তো অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা মূলত জাইমান হাইড্রোজেন দ্বারা বিজারিত করব বা উডস বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। ঠিক আছে, তো অ্যালকাইল হ্যালাইড যেটা ছিল আর এক্স অ্যালকাইল হ্যালাইড, এটা থেকে আমরা দুই ভাবে এটা প্রস্তুত করতে পারি। একটা হচ্ছে জাইমান হাইড্রোজেন দ্বারা আমরা বিজারণ করতে পারি, কিংবা উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা এটাকে অ্যালকেন প্রস্তুত করতে পারি। তো প্রথমে আমরা দেখি যে জাইমান হাইড্রোজেন দ্বারা আমরা কিভাবে এটার বিজারণ করে থাকি। তো দেখো যে প্রথমে আমাদের জিঙ্ক ধাতু নিচ্ছি আমরা। জিঙ্ক ধাতু এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ থেকে আমরা জাইমান হাইড্রোজেনটাকে উৎপন্ন করে থাকি। এই যে এখানে দেখো যে জিঙ্ক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা যদি মার্কারির উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে এখানে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হয়, যেখানে আমরা মূলত এই যে এইটা উৎপন্ন করতে পারছি জাইমান হাইড্রোজেনটা। তো জাইমান হাইড্রোজেনটা উৎপন্ন করার পরে আমরা হচ্ছে যে কি করব, এই জাইমান হাইড্রোজেনের সাহায্যে এই অ্যালকাইল হ্যালাইড যেটা আছে এটাকে আমরা হচ্ছে বিজারিত করব। তো যখন আমরা বিজারিত করব তখন কি হবে, এটার বিজারণ হওয়ার সময় এখানে প্রতিস্থাপন বিক্রিয়া সম্পন্ন হবে। প্রতিস্থাপন বিক্রিয়া সম্পন্ন হলে কি হবে দেখো, আমরা যদি এটাকে একটু ইরেজ করি, দেখো এখানে ই আর এক্স এর এখানে এই হ্যালাইড যে মূলকটা আছে এই হ্যালাইড মূলকটাকে প্রতিস্থাপিত করবে এই হাইড্রোজেনটা, এবং এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়ে যাবে এবং আমরা অ্যালকেন মূলক পাবো। এবং এখানে আহ, আমরা হাইড্রোজেনের সাথে এইচ এক্স রূপে আমরা হচ্ছে যে এই যে তোমার হ্যালোজেন যেটা ছিল সেটাকে আমরা মুক্ত করে দিলাম। এবং দেখো এখানে আমরা হচ্ছে যে জার্মান হাইড্রোজেনের কথা বলতেছিলাম, সেটা আমরা এখানে সুন্দর করে এইটার মাধ্যমে আমরা প্রকাশ করে দিই। ঠিক আছে, কারণ এটা হচ্ছে আমাদের সেই বিক্রিয়াটা, জিঙ্ক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াতে কিন্তু আমাদের এই জার্মান হাইড্রোজেনটা তৈরি হয়ে আসছে। তো এই কারণেই আমরা হচ্ছে যে এই প্রভাবকের জায়গাটাতে আমরা হচ্ছে যে এইটা উল্লেখ করে দিতে হবে যে জার্মান হাইড্রোজেনটা আসলে কোথা থেকে আসছে, জিঙ্ক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংমিশ্রণে। আমরা পরবর্তীতে যখন আরো একটু ডিপে যাব জৈব যৌগে, তখন আসলে দেখবো যে জার্মান হাইড্রোজেন কত কত ভাবে তৈরি করা যায়। ঠিক আছে, তার মধ্যে একটা অন্যতম প্রক্রিয়া হচ্ছে এটা, যে জিঙ্ক এর সাথে আমরা যদি HCl এর বিক্রিয়া করি তাহলে হচ্ছে জার্মান হাইড্রোজেন প্রস্তুত করা সম্ভব হয় আসলে। আমরা এখানে একটা উদাহরণ যদি খেয়াল করি, এখানে একটা উদাহরণের দিকে আমরা যদি তাকাই, দেখো যে ইথাইল আয়োডাইড আমরা নিয়েছি, এর সাথে আমরা জাইমান হাইড্রোজেন নিয়েছি এবং আমরা এখানে ইথেন উৎপন্ন করতেছি। এখান থেকে জাস্ট হচ্ছে যে এই যে আয়োডাইড যে মূলকটা আছে, এই আয়োডাইড মূলকটা এখান থেকে আমরা সরিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে আমরা হচ্ছে যে এটা ছিল কি জাইমান হাইড্রোজেনের দ্বারা, এরপর আমরা কি করতেছি, উডস বিক্রিয়ার দ্বারা আমরা হচ্ছে যে বিক্রয়টা করতেছি। তো এগুলো তো 9-10 এ পড়েছো তুমি, সেটা হচ্ছে আবার একটু রিভিশন হয়ে যাচ্ছে এখানে। সেটা হচ্ছে কি যে আমাদের অ্যালকাইল হ্যালাইড এর সাথে আমরা যদি শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমাদের শুষ্ক ইথারে দ্রবীভূত থাকা অবস্থায় অ্যালকাইল হ্যালাইড আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, শুষ্ক ইথার ছাড়া আমরা হচ্ছে যে উডস বিক্রিয়া করতে পারবো না। ঠিক আছে, তো শুষ্ক ইথারে দ্রবীভূত আমরা যদি অ্যালকাইল হ্যালাইড নিই, প্লাস হচ্ছে আমরা যদি সোডিয়াম ধাতু যুক্ত করি, সোডিয়াম ধাতু যুক্ত করি, তাহলে আমরা হচ্ছে যে দুই অণু বা হচ্ছে বলতে পারি যে হচ্ছে আমরা এখানে অ্যালকাইল হ্যালাইড পাচ্ছি, আমরা এখানে সরি অ্যালকেন পাচ্ছি আমরা এখানে। ঠিক আছে, এখানে একটা ব্যাপার দেখো যে আমরা হচ্ছে যে এইটুকু এক্সট্রা এখানে দেওয়া আছে, আমাদের এটা দেওয়ার দরকার নাই আসলে। আমরা কি করব, আমরা জাস্ট এটার সামনে 2 দ্বারা আমরা গুণ করে দেব। তো এখানে জিনিসটা হবে কি যে দুই শুষ্ক ইথারে দ্রবীভূত দুই অণু অ্যালকাইল হ্যালাইডের উপস্থিতিতে আমরা যদি সোডিয়াম ধাতু যুক্ত করি, তাহলে এখানে অ্যালকেন উৎপন্ন হয়। ঠিক আছে, এবং
এই যে দেখো, অ্যালকাইল হ্যালাইডের উপস্থিতিতে আমরা যখন সোডিয়াম সরি শুষ্ক ইথারে দ্রবীভূত প্রভাবকের উপস্থিতিতে আমরা যখন সোডিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইড যুক্ত করছি, তখন এই হ্যালোজেন মূলকটা অপসারিত হয়ে বা প্রতিস্থাপিত হয়ে এখানে NaX উৎপন্ন করতেছে এবং এখানে অ্যালকেন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে যে প্রক্রিয়াগুলোকে আমরা লিখতে পারি। তো এটা আমরা উৎস বিক্রিয়ার মাধ্যমে দেখলাম। এরপরে আমরা সাধারণত ল্যাবরেটরিতে যে প্রক্রিয়াটা অনুসরণ করি সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া। ঠিক আছে, তো ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আহ, তোমার হচ্ছে যে অ্যালকেনটা প্রস্তুত করে থাকি। এটা কি করা হয় আসলে? এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ নেওয়া হয়। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। তো ফ্যাটি অ্যাসিডের সংকেত আমরা জানি যে হচ্ছে যে আর সি ডাবল ও এইচ, এটা হচ্ছে আমাদের নর্মাল ফ্যাটি অ্যাসিডের সংকেত, তাই না? তো এটার সাথে যদি আমরা ফ্যাটি অ্যাসিডের সাথে যদি আমরা NaOH এর বিক্রিয়া দিই, ঠিক আছে, এই বিক্রিয়াগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, যে NaOH এর বিক্রিয়া দিই তাহলে কি হবে বলতো? এটা একটা অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিড এবং এটা কিন্তু ক্ষার, তার মানে কিন্তু কি হবে, এই পার্টটুকু এবং এই পার্টটুকু অপসারিত হয়ে যাবে। অপসারিত হয়ে আমাদের হচ্ছে যে এইটা উৎপন্ন হবে। ঠিক আছে, পরীক্ষায় কি করা হয়? পরীক্ষায় কিন্তু তোমাকে বিক্রিয়াটা এখান থেকে দেওয়া হবে না, পরীক্ষাটার বিক্রিয়াটা কিন্তু এই পর্যায় থেকে আসবে। ঠিক আছে, এই পর্যায় থেকে বিক্রিয়াটা আস্তে আস্তে আসবে, এসে তোমাকে হচ্ছে যে দেখাবে যে এখানে ফ্যাটি অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি আমরা বিক্রিয়া করি তখন এটা উৎপন্ন হয়। এর পরের ধাপে গিয়ে আমরা হচ্ছে যে অ্যালকেন উৎপন্ন করি। তো এটা আসলে এই এই জায়গাটুকু কোথা থেকে আসলো এটা তোমাকে হচ্ছে যে আমি একটু আগে দেখাই দিলাম। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে, এই যে এখানে লেখা আছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমার ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ নিতে হবে, পাশাপাশি আমাদেরকে একটা লাগবে সেটা হচ্ছে যে সোডা লাইম লাগবে। সোডা লাইম এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সোডা লাইমের জিনিসটা কি আমরা হচ্ছে যে পরের পেজে দেখি। এখানে খুব সুন্দরভাবে বলা আছে যে সোডা লাইম জিনিসটা আসলে কি। ঠিক আছে, কস্টিক সোডা দ্রবণে আমরা যদি চুন মিশিয়ে আমরা মিশ্রণকে ফুটিয়ে পানি অপসারণ করে শুষ্ক সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের যে মিশ্রণ সেটাকে বলা হচ্ছে সোডিয়াম সোডা লাইম। ঠিক আছে, তো অত কিছু মনে রাখা লাগবে না, তুমি শুধু মনে রাখবা সোডা লাইম মানে হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, সোডা লাইম মানে হচ্ছে এইটুকু। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং চুনের পানি অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটা মনে রাখলেই হবে যে এটা হচ্ছে আমাদের সোডা লাইম। ঠিক আছে, সোডা লাইমের অত কিছু মনে রাখতে হবে না, শুধু এটা মনে রাখবা যে সোডা লাইম বলতে আমরা আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তোমার হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডকে বুঝছি। তো এইটা যখন আমরা সোডা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে এটার বিক্রিয়া করাবো তখন কি হবে? তখন হচ্ছে তোমার আহ, এইখান থেকে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া, অর্থাৎ ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া মানে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে কার্বন যেটা আছে, কার্বনেট যেটা আছে, এখানে মেনলি কার্বনেট কথা বলি আমি, যে এই যে এইটুকু যেটা আছে এইটা কার্বন ডাই অক্সাইড রূপে এখান থেকে সরে যাবে। ঠিক আছে, সোডিয়াম লবণের অণু থেকে কার্বন ডাই অক্সাইডকে সোডিয়াম কার্বনেট হিসেবে অপসারিত করবে। ঠিক আছে, তো মেন কথা হচ্ছে যে এখানে যে কার্বন ডাই অক্সাইডটুকু আছে এইটা অপসারিত হবে এবং অপসারিত হওয়ার সময় কিভাবে অপসারিত হবে? এই যে কার্বনেট রূপে অপসারিত হবে। ঠিক আছে, কার্বনেট রূপে অপসারিত হয়ে আমরা হচ্ছে যে এখানে যেটা পাবো সেটা হচ্ছে যে এইটুকু পাবো। আর এবং এইচ পাবো। আর এইচ মানে কিন্তু আমাদের কি, আর এইচ মানে কিন্তু আমাদের হচ্ছে অ্যালকেন মূলক বা অ্যালকেন যৌগ। ঠিক আছে, আর এখানে এই বিক্রিয়াটা এত কিছু করার দরকার নাই, জাস্ট হচ্ছে NaOH এর পরে আমরা হচ্ছে যে এটাকে এভাবে লিখতে পারো তুমি অনেক সময় যে NaOH NaOH তারপরে হচ্ছে যে এই এটার মধ্যে তুমি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড দিয়ে দাও, ক্যালসিয়াম অক্সাইড ব্র্যাকেটের মধ্যে রেখে দাও এখানে। ঠিক আছে, এবং এখানে একটা তাপের চিহ্ন দিতে হবে। তারপরে তুমি হচ্ছে যে RH প্লাস হচ্ছে এইটা তুমি লিখে দিতে পারো, এইটুকু না দিলেও হয় আসলে। ঠিক আছে, তো বললাম যে এটা এটা না দিলেও হবে, জাস্ট হচ্ছে এইটুকু এবং RH দিলেই হয়ে যাবে আমাদের জন্য। তো এভাবে আমরা কি করলাম, এই যে সোডিয়াম অ্যাসিটেট, এটা নামকরণটা আমরা জানি যে
ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম, এখানে সোডিয়াম আছে জন্য সোডিয়াম লবণ বলতেছি, বা এটার আরেকটা নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট বা হচ্ছে সোডিয়াম প্রোপিনয়েড। ঠিক আছে, এটা অ্যাসিটেট, অ্যাসিটিক অ্যাসিডের ইয়া থেকে এসেছে এই জন্য এটা অ্যাসিটেট, এবং এটা তোমার হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড থেকে এসেছে এই জন্য এটার নাম হচ্ছে প্রোপিনয়েড। ঠিক আছে, সোডিয়াম প্রোপিনয়েড এক ধরনের লবণ, কিন্তু অ্যাসিড এবং ক্ষারের মাধ্যমেই কিন্তু সোডিয়াম প্রোপিনয়েড তৈরি হয়েছে। এভাবে আমরা কি করলাম, মিথেন তৈরি করলাম এবং ইথেন তৈরি করলাম। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে দেখো যে এখানে এই যৌগটাতে কার্বন সংখ্যা যেটা ছিল, আমার অ্যালকেনে গিয়ে আমার কার্বন সংখ্যা কি হবে, একটা কার্বন কমে যাবে। দেখো এই যে এখানে একটা কার্বন কমে যাচ্ছে। ঠিক আছে, এই কার্বনটা এখানে কমে যাচ্ছে, এখানে 3টা কার্বন ছিল, 3টা কার্বন থেকে এখানে 2টা কার্বন অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হচ্ছে। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এটা মাথায় রাখবা যে এখানে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়াতে একটা কার্বন সংখ্যা হ্রাস পেয়ে যাবে। কিন্তু যদি আমরা উডস বিক্রিয়ার দিকে তাকাই তাহলে দেখো উডস বিক্রিয়াতে সবসময় কিন্তু আমাদের কি উৎপন্ন হচ্ছে, জোড়া সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এখানে ছিল এক কার্বন বিশিষ্ট কোনো একটা অ্যালকাইল হ্যালাইড, আমরা বিক্রিয়া শেষে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু জোড়া সংখ্যক, অর্থাৎ এখানে একটা থাকলে এখানে 2টা উৎপন্ন হবে, এখানে যদি 2টা থাকে এখানে 4টা উৎপন্ন হবে, এখানে যদি 3টা থাকে তাহলে এখানে কিন্তু উৎপন্ন হবে কয়টা, এখানে কিন্তু উৎপন্ন হবে 6টা। ঠিক আছে, তো এইটা মাথায় রাখতে হবে যে এখানে যেটা থাকবে তার দ্বিগুণ সংখ্যক কার্বন, অর্থাৎ জোড় জোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন এখানে উৎপন্ন হবে উডস বিক্রিয়ার দ্বারা। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে কিন্তু, যে আমাদের মানে জোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হলো, উদ্দীপকে বলা থাকে, তখন কিন্তু বুঝতে হবে যে আমাকে আসলে উডস বিক্রিয়া চাচ্ছে। কিন্তু যদি কোনো কিছু বলা না থাকে তাহলে হচ্ছে আমরা এই জাস্ট এই বিক্রিয়াটা দিয়ে মানে কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে দেখাতে পারবো। যদি বলা থাকে কার্বনের সংখ্যা একটা কমে গেছে, তখন কিন্তু আমাকে এই কার্বক্সিলেশন অর্থাৎ ডিকার্বক্সিলেশন প্রক্রিয়াটাই আমাকে ব্যাখ্যা করতে হবে। তো এখানে আমরা দেখলাম যে কার্বনের সংখ্যা কি হচ্ছে, এই কার্বনেটের এই কার্বক এই কার্বক এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, একটা কমে যাচ্ছে। ঠিক আছে, একটা কার্বন কমে যাচ্ছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারকের সাহায্যে। ঠিক আছে, গ্রিগনার্ড বিকারক যেটা বলছে সেটা হচ্ছে কিরকম, গ্রিগনার্ড বিকারক হচ্ছে আমাদের গ্রিগনার্ড বিকারকটা কি দেখো, গ্রিগনার্ড বিকারক হচ্ছে আমাদের গ্রিগনার্ড বিকারকের সাথে পানির বিক্রিয়াতে আমরা অ্যালকেন উৎপন্ন করতেছি। তো গ্রিগনার্ড বিকারকের ব্যাপারটা আমাদেরকে মনে রাখতে হবে। তো গ্রিগনার্ড বিকারক কি, গ্রিগনার্ড বিকারক হচ্ছে শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের বা অ্যারাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় আমরা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন করে। ঠিক আছে, একে গ্রিগনার্ড বিকারক বলা হয়ে থাকে। তো এখানে দেখো যে আমাদের অ্যালকাইল হ্যালাইড, তো অ্যালকাইল হ্যালাইড কি, আমাদের অ্যালকাইল হ্যালাইড কিন্তু আমাদের আর এক্স, আর অ্যারাইল হ্যালাইড কোনটা, অ্যারাইল হ্যালাইড হচ্ছে এ আর এক্স। অ্যারাইল জিনিসটা আসলে কি বোঝায়, অ্যারাইল হচ্ছে তোমার অ্যারোমেটিক থেকে নামটা এসেছে অ্যারাইল, অর্থাৎ বেনজিনের যদি আমাদের কোনো কিছু যৌগ থাকে তার সাথে যদি আমাদের এখানে এক্স বা হ্যালোজেন যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে যে অ্যারাইল হ্যালাইড। ঠিক আছে, আর আরএক্স তো আমরা বুঝি যে হচ্ছে যে CH3X, CH3 এটার সাথে যদি আমাদের এক্স অর্থাৎ হ্যালোজেন কোনো কিছু যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড। আর অ্যারাইল হ্যালাইড হচ্ছে অ্যারোমেটিক থেকে নামটা আসতেছে অ্যারাইল হ্যালাইড। ঠিক আছে, তো এটার সাথে যদি আমাদের ম্যাগনেসিয়াম যুক্ত থাকে তাহলে কিন্তু আমাদের কি উৎপন্ন হচ্ছে, গ্রিগনার্ড বিকারক উৎপন্ন হচ্ছে এইভাবে। ঠিক আছে, এটা কিন্তু সংযোজন বিক্রিয়া, জাস্ট হচ্ছে যে আর ছিল, আর এক্স ছিল, এটার মাঝখানে আমাদের কি যুক্ত হয়েছে, আর এক্স এমজি আর হচ্ছে এক্স, এই 3টা জিনিস একসাথে যুক্ত হয়েছে। এবং এখানে একটা জিনিস দেখো, এটা কিন্তু শুষ্ক ইথারের সাথে এটা উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে এটা যখন হচ্ছে কি করবে, এই যৌগটার সাথে আমরা যখন হচ্ছে পানি যুক্ত করব, পানি যুক্ত করলে কি হবে, আমাদের হচ্ছে যে এই আর এর সাথে এইচটা চলে যাবে এবং ও এইচটা ম্যাগনেসিয়াম এবং হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে এই যৌগটা উৎপন্ন করবে। ঠিক আছে, তো আমরা যদি উদাহরণের দিকে দেখি, দেখো এখানে CH3MgI অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড দেওয়া আছে এটা আমাদের। ঠিক আছে,
এটার সাথে পানি দিলাম, পানি দিলে কি উৎপন্ন হলো, আমাদের মিথেন উৎপন্ন হলো, প্লাস হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং আয়োডিন এখানে আলাদাভাবে থেকে গেল। তো এখানে আমাদের রিগন্যান্ট বিকারকের সাহায্যে আমরা কিন্তু অ্যালকেন উৎপন্ন করে ফেলতে পারলাম। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখো যে আমাদের এই যে এখানে বিক্রিয়াতে কিন্তু কি ছিল, সোডিয়াম ছিল অ্যালকাইল হ্যালাইডের সাথে। ঠিক আছে, কিন্তু এখানে অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম যুক্ত আছে গ্রিগনাল বিকারকের জন্য। ঠিক আছে, তাছাড়া কিন্তু এটার সাথে পুরোপুরি হবে এক, এবং এখানে দুই অণু লেগেছিল, এখানে আমাদের এক অণু থাকলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি যেগুলো ব্যাপারগুলো তোমাকে ডিনোট করে দিতেছি, এগুলো হচ্ছে একটু ভালো মতো নোট ডাউন করে রেখো, কাজে দিবে অনেক। আচ্ছা, এরপরে হচ্ছে যে ক্লেমেনেশন বিজারণ প্রক্রিয়া। ঠিক আছে, তো এটা আজকে আর না পড়াই, এটা আমরা নেক্সট দিন এখান থেকে দেখবো। হ্যাঁ, আজকে অনেক বড় হয়ে যাচ্ছে, লেন্দি হয়ে যাচ্ছে ক্লাসটা, আমরা আজকে এখানেই শেষ করি। ঠিক আছে, নেক্সট দিন আমরা ক্লিমেনেশন বিজারণ প্রক্রিয়া থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ।